সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আবারও আমার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকের ক্লাস। ইতিমধ্যে যে ক্লাসগুলি আমরা করেছি, আশা করব তোমরা সেই ক্লাসগুলি ভালোভাবে দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। বই দেখে দেখে গাণিতিক সমস্যাগুলি অনুশীলন করার চেষ্টা করেছো। মহামারী পরিস্থিতিটা দীর্ঘায়িত হওয়ার কারণে আমাদের আবারও অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। তা আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করছি খুচরা নগদান বই নিয়ে। খুচরা নগদান বই, এটি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় খুচরা নগদান বই। খুচরা নগদান বই জিনিসটা কি? এটি মূলত প্রধান নগদান বইয়ের একটি অংশ। প্রধান ক্যাশিয়ারের কাজের চাপ কমানোর জন্য প্রধান ক্যাশিয়ার থেকে যে ছোট ছোট লেনদেনগুলি হয়, ছোট ছোট লেনদেন বলতে যে লেনদেনগুলা টাকার অঙ্কে খুব কম এবং প্রতিনিয়ত দুই একটা হয়ে থাকে অল্প পরিমাণে সামান্য টাকায়, দৈনন্দিন কার্যকলাপ পরিচালনার জন্য এই ব্যয়গুলি হয়ে থাকে, এগুলিকে খুচরা খরচ বলে। এই খুচরা খরচের কাজগুলি যখন প্রধান হিসাবরক্ষক রাখতে যান, তখন তার কাজের চাপ বা কাজের পরিধি অনেক বিস্তৃত হয়। প্রধান ক্যাশিয়ারের কাজের চাপ কমানোর জন্য তিনি কি করেন? তার আওতাধীন হিসাব বিভাগের কোনো কর্মচারীকে খুচরা খরচের দায়িত্ব দিয়ে থাকেন। এখন যাকে খুচরা খরচের দায়িত্ব দিয়ে থাকেন, তিনি কি নিজের পকেট থেকে খরচ করবেন, তারপরে মাস শেষে প্রধান ক্যাশিয়ার থেকে খরচের টাকা গ্রহণ করবেন? এভাবে কি হয়? চাকরি করতে গিয়ে একজন কর্মচারী তো নিজের পকেট থেকে টাকা দিয়ে অফিস চালাবেন না। তাহলে কি করতে হবে? প্রধান ক্যাশিয়ার শুরুতেই খুচরা ক্যাশিয়ারকে কিছু টাকা দিয়ে দিতে হয়। এই টাকাকে বলে অগ্রদত্ত টাকা। সেই অগ্রদত্ত টাকা থেকে সারা মাসব্যাপী খুচরা ক্যাশিয়ার খরচ করতে থাকেন। মাস শেষে উদ্বৃত্ত অর্থ পুনরায় প্রধান ক্যাশিয়ার থেকে নিয়ে নেন। এইভাবে চক্রাকারে সারা বছর ধরে খুচরা খরচটা চলতে থাকে। এই খুচরা খরচের খাত প্রধানত 5টি। অনেকগুলি খাত করা যায়, কিন্তু প্রতিষ্ঠানের প্রকৃতি, কাজের ধরন অনুসারে এক এক প্রতিষ্ঠানে এক এক ধরনের খুচরা খরচের খাত হইতে পারে। তবে প্রধানত খাত হলো 5টি। 5টি খাত কি আমি তোমাদের উল্লেখ করছি, দেখো। প্রথম খাতটি হলো ছাপা ও মণিহারি। একটা প্রতিষ্ঠানে এই মণিহারি একটা প্রতিষ্ঠানে দৈনন্দিন কার্যকলাপ চালাতে গেলে মণিহারি খরচ হয়, ছাপা খরচ হয়। ছাপা মানে ফটোকপি, টুকটাক প্রিন্টিং, তারপরে মণিহারির মধ্যে কাগজ, কলম, কার্বন, স্কেল, বিভিন্ন রকমের পিন, আলপিন, সেফটি পিন, গাম, রাবার ইত্যাদি একটা অফিসিয়াল কাজের জন্য যেগুলি প্রয়োজন হয় সেগুলি হলো মণিহারি। এছাড়া আরেকটা অফিসের জন্য প্রয়োজন হয় ডাক ও তার। একটা অফিস অন্য একটা অফিসের সাথে যোগাযোগ, চিঠি আদান প্রদান, বা যে কোনো যোগাযোগ, সেটা হইতে পারে মোবাইলে, টেলিফোনে, ইন্টারনেটে, ফোনে, ফ্যাক্সে, টেলেক্সে, ডাকঘরের মাধ্যমে কিংবা টেলিগ্রাম জিনিসটা যদিও এখন একেবারেই অপ্রচলিত, তারপরও আমাদেরকে জানতে হবে একটা টেলিগ্রাম একটা আছে, সেটাও যোগাযোগের মাধ্যম। তো সেই মাধ্যমে যে খরচগুলি হয় দৈনন্দিন, সে চিঠিপত্র আদান প্রদানের জন্য সেটা হলো ডাক ও তার। ছাপা ও মণিহারি, ডাক ও তার। তারপরে 3 নাম্বার আমাদের একটা খুচরা খরচের খাত আছে, সেটাকে আমরা বলি যাতায়াত আর পরিবহন, দুটো কিন্তু ভিন্ন খাত। যাতায়াত মানে কর্মচারীদের অফিসে আসার জন্য কর্মচারীরা দৈনন্দিন অফিসে আসার জন্য অফিসে আসার জন্য নয়, মূলত অফিসে তাকে এমনিতেই আসতে হবে। অফিস থেকে তাকে বিভিন্ন কাজে পাঠানো হয়, একটা চিঠি পাঠাতে হয়, অন্য অফিসে পাঠাতে হয়, ব্যাংকে পাঠানো হয়। এই সমস্ত কাজের মধ্যে বা অফিসের অন্য কর্মচারীকেও এই সমস্ত কাজে বের হতে
রিক্সা ভাড়া দিতে হয়, ট্যাক্সি ভাড়া দিতে হয়, বাস ভাড়া দিতে হয়। এই খরচগুলি যাতায়াতের আওতায়। যাতায়াত, পরিবহন জিনিসটা ভিন্ন জিনিস। পরিবহন সাধারণত হয় কি পণ্য পরিবহন। হ্যাঁ দেখো, যাতায়াত এবং পরিবহনের মোড ভিন্ন, ধরন ভিন্ন। কীরকম? যাতায়াতটা হয় রিক্সা, সিএনজি, ট্যাক্সি, এগুলি, বাস, এগুলিতে। কিন্তু পরিবহনটা হয় সাধারণত ভ্যান গাড়ি, ডেলিভারি ভ্যান, কাভার্ড ভ্যান, ট্রাক, হ্যাঁ এগুলিতে হয়। এটা পণ্য পরিবহন আলাদা খাত, যাতায়াত আলাদা খাত। আমাদের খুচরা খরচের খাত মূলত যাতায়াত। অনেক সময় অনেক অঙ্কের মধ্যে, অনেক প্রতিষ্ঠানের মধ্যে ছোট ছোট পরিবহন হয়। হ্যাঁ, তখন তারা কি করে, পরিবহনের জন্য আলাদা একটা খাত করতে পারে, অথবা যাতায়াত ও পরিবহন মিলিয়ে একটা খাত করতে পারে, যাতায়াত ও পরিবহন। এরপরে আসছে আমাদের আপ্যায়ন। আপ্যায়ন, হ্যাঁ আপ্যায়ন বলতে অফিসিয়াল আপ্যায়ন খুব বেশি কিছু না। হ্যাঁ, অফিসে একজন অপরিচিত লোক, একজন অন্য লোক আসলে, বাইরের লোক আসলে তাকে হয়তো এক কাপ চা দেওয়া হয়, হ্যাঁ একটা বিস্কিট দেওয়া হয়, এটাই অফিসিয়াল আপ্যায়ন। অফিসিয়াল আপ্যায়ন বলতে এখানে অফিসে বসে পেট ভরে উদরপূর্তি খাওয়া নয়। হ্যাঁ, তো এই আপ্যায়নের খাতটা অনেক প্রতিষ্ঠানে থাকে না। অনেক প্রতিষ্ঠান আপ্যায়ন খাতটা হ্যাঁ অনুমোদন করে না। তো আবার অনেক প্রতিষ্ঠানে হ্যাঁ ছোটোখাটো আপ্যায়ন অনুমোদন করে। তো সেজন্য তোমরা দেখবা অনেক অঙ্কের মধ্যে আপ্যায়ন খাতটি থাকেও না, আপ্যায়ন হ্যাঁ আবার অনেক অঙ্কের মধ্যে থাকে। এরপরে এই 4টি খরচের বাহিরে যেই খরচগুলি হবে সেই খরচগুলো হলো, হ্যাঁ এই 4টা খরচের বাহিরে যে খরচগুলো হবে সেই খরচের জন্য যে খাত সেটাকে আমরা বলবো বিবিধ খাত। বিবিধ খাত, যেমন আমি একটা অফিসে গেলাম, একটা বস্তা নামাইতে হবে, সেই বস্তা নামানোর জন্য পিয়নকে 20টা টাকা বকশিশ দিলাম। বা কোনো জায়গায় অফিসের একটা কাজ তাড়াতাড়ি করার জন্য সেখানে 10 টাকা 15 টাকা বকশিশ দিলাম। হ্যাঁ, বা এই যে টুকটাক কাজগুলি, যে খরচগুলো, হ্যাঁ অনেক খরচগুলো আছে হঠাৎ করে আসে, হঠাৎ করে একটা বাল্ব নষ্ট হয়ে গেছে, সেটা চেঞ্জ করতে হলো। এই টুকটাক খরচগুলি এই 4টা খরচের আওতায় না পড়লে সেটাকে আমরা বলি বিবিধ খরচ। বিবিধ খরচ। তাহলে তোমরা বলো তো, খুচরা খরচের প্রধান খাত কয়টি? খুচরা খরচের প্রধান খাত 5টি। প্রথমটা কি? ছাপা ও মণিহারি। ছাপা ও মণিহারি। তারপরে দ্বিতীয় খাত হইল ডাক ও তার। তৃতীয় খাত হইল যাতায়াত। 4 নম্বর খাত হলো আপ্যায়ন এবং 5 নম্বর খাত হলো বিবিধ। এই 5টি খাতেই সাধারণত খুচরা খরচগুলি হয়ে থাকে। খুচরা খরচগুলি হয়ে থাকে। আমরা এখানে একটা অঙ্ক প্রশ্ন উল্লেখ করে রাখছি আমি তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ, তোমরা এই প্রশ্নটি নিজেরা বোঝার সুবিধার্থে এই প্রশ্নটি নিজেরা তুলে নিলে সবচেয়ে ভালো হয়। এখানে লিখেছি দেখো, 2019 সালের 1 জুন তারিখে কর্ণফুলী ট্রেডার্সের অগ্রদত্ত টাকার পরিমাণ 500 টাকা। আমি খুব সহজ সাধারণভাবে বলেই দিছি অগ্রদত্ত টাকা। মানে প্রধান ক্যাশিয়ার শুরুতেই খুচরা ক্যাশিয়ারকে 500 টাকা দিয়ে দেন। এই 500 টাকা থেকে আপনি সারা মাসব্যাপী খুচরা খরচগুলি সংগঠিত করেন। তো খুচরা খরচগুলি, উক্ত মাসে খুচরা খরচগুলো ছিল নিম্নরূপ। কি কি খুচরা খরচ হয়েছে দেখো, জুনের 5 তারিখে কাগজ ও কালি ক্রয় করছে, এটা 30 টাকা। কাগজ ও কালি এই 5টা খাতের কোনটার আওতাধীন হবে? কাগজ ও কালি হবে ছাপা ও মণিহারির আওতাধীন। তারপরে 5 তারিখে বলছে রিক্সা ভাড়া 20 টাকা। রিক্সা ভাড়া 20 টাকা, এখানে কোন খাতের আওতাধীন হবে? যাতায়াত। তারপরে আছে পার্সেল খরচ। পোস্ট অফিসের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠালে সেগুলোকে পার্সেল বলে। সেই পার্সেল খরচটা আমার কোথায় হবে? ডাক ও তারের মধ্যে হবে। কুরিয়ার সার্ভিস যেটা, সেটা মূলত বেসরকারি ডাকের মতোই একটা, হ্যাঁ পণ্য ও ডকুমেন্টস এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দেয়। পার্সেল খরচ তাহলে ডাক ও তার। এরপরে আছে ফটোকপি। অফিসে ফটোকপি প্রায় হয়ে থাকে 10 টাকা। সেটা আমাদের এখানে কোনটার মধ্যে পড়বে? ছাপা ও মণিহারি। এই জন্য আমরা ফটোকপির জন্যই আমরা মূলত ছাপাকে মণিহারির সাথে যুক্ত করেছি, ছাপা ও মণিহারি। এরপরে চা পাতা ও চিনি ক্রয় 25 টাকা। হ্যাঁ, এটা আমার এখানে কোন খাতের সাথে পড়বে? চা পাতা ও চিনি ক্রয়ের উদ্দেশ্য কি? মানুষকে চা খাওয়ানো। এই যে আপ্যায়ন খাতে পড়বে, আপ্যায়ন। এরপরে আছে কি আমার বাস ভাড়া প্রদান 10 টাকা। বাস ভাড়া প্রদান 10 টাকা। আমার এই খাতগুলি, এখানে বাস ভাড়া কোথায় পড়বে? বাস ভাড়াটা পড়বে যাতায়াতের মধ্যে। হ্যাঁ, এই একটা বোর্ডে
এইচএসসি ফাইনাল পরীক্ষায় একটা অঙ্ক এসেছিল, সেখানে বলছে বাসা ভাড়া প্রদান 10 টাকা, বাসা ভাড়া প্রদান। আসলে এইচএসসি পরীক্ষার প্রশ্ন সংশোধন করার এখতিয়ার আমার বা তোমার পরীক্ষার হলে থাকে না। তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, বাসা ভাড়া প্রদান 10 টাকা, এটা কখনো কি সম্ভব? 10 টাকা বাসা পাওয়া যায় না। তাইলে কি করতে হবে? বুঝি আসলে বিষয়টা ছিল বাস ভাড়া প্রদান। তো আমরা যদি সেটাকে বাস ভাড়া প্রদান মনে করে নিই, তাহলে সেটা মূলত যাতায়াত। আর কেউ যদি মনে করে যে না এটাই বাসা ভাড়া, তাহলে এটা হওয়া উচিত বিবিধ, কারণ বাসা ভাড়াটা এই খুচরা খরচের আওতাধীন কোনো খরচ নয়। তারপরে আছে ইন্টারনেট চার্জ। ইন্টারনেট চার্জ কি হবে? এগুলো হলো ডাকতারের আধুনিক রূপ, ডাকতারের আধুনিক রূপ। হ্যাঁ, টেলিফোন, ফ্যাক্স, মোবাইল, ইন্টারনেট, এগুলি হলো ডাকতারের আধুনিক ফর্মে যোগাযোগ। তো এটা ডাকতারের মধ্যে পড়বে। পিয়নকে বকশিস প্রদান 20 টাকা, পিয়নকে বকশিস প্রদান ছাপা ও মণিহারির মধ্যে পড়ে না, ডাকতারের মধ্যে পড়ে না, যাতায়াতের মধ্যে পড়ে না, আপ্যায়নের মধ্যে পড়ে না। তাইলে পিয়নকে বকশিস প্রদানটা বিবিধ খরচের আওতাধীন, বিবিধ খরচের। আমার এখানে করণীয়গুলি কি বলেছে দেখো, করণীয়গুলো বলেছে প্রথমে অগ্রদত্ত টাকার পরিমাণ। অগ্রদত্ত কথাটি আসলে আগে প্রদত্ত, আগেই প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে যে টাকাটা দেয় সেটাই অগ্রদত্ত টাকা। অগ্রদত্ত টাকার জন্য কীরকম জাবেদা, যখন খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ার থেকে অগ্রদত্ত টাকা পায়, সেটার জন্য জাবেদা দিতে হয় এরকম যে খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা দিচ্ছে, চলে যাচ্ছে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে, যাচ্ছে কার কাছে? খুচরা ক্যাশিয়ারের কাছে। সেজন্য খুচরা নগদান ডেবিট, নগদান হিসাব ক্রেডিট অগ্রদত্ত টাকার জন্য। আমার এখানে প্রশ্ন হলো অগ্রদত্ত টাকার পরিমাণ কত? উত্তর হলো অগ্রদত্ত টাকার পরিমাণ 500 টাকা। আমি সহজভাবে 500 টাকা অগ্রদত্ত টাকা, এটা কথাটা উল্লেখ করেই দিলাম। এরপরে বলেছে একটি বহুগড়া খুচরা নগদান বই প্রস্তুত করো। আমরা একটা বহুগড়া খুচরা নগদান বই প্রস্তুত করব। সেজন্য আমরা এখান থেকে এরপরে বলেছে জুনের 3, 5, 8 ও 15 তারিখের লেনদেনগুলি জাবেদা দাখিলে দাও। এই লেনদেনগুলি 3 তারিখের লেনদেনের জাবেদা কাগজ ও কালি ক্রয়, এটা কোন খাতের আওতাধীন? ছাপা ও মণিহারি। তাহলে এটার জন্য জাবেদা হবে ছাপা ও মণিহারি ডেবিট, খুচরা নগদান ক্রেডিট, নট নগদান ক্রেডিট। কারণ ছাপা ও মণিহারির টাকা প্রধান ক্যাশিয়ার দিবেন না, প্রধান ক্যাশিয়ার এই টাকাটা খুচরা ক্যাশিয়ারকে দিয়ে দিয়েছেন, তাহলে খরচটা খুচরা ক্যাশিয়ার করবেন, সেজন্য খুচরা নগদান ক্রেডিট। 3 তারিখে কি জাবেদা হবে? ছাপা ও মণিহারি ডেবিট, খুচরা নগদান ক্রেডিট, নট নগদান, খুচরা নগদান ক্রেডিট। এরপরে আছে 5 তারিখের জাবেদা দিতে বলেছে। 5 তারিখে রিক্সা ভাড়াটা কোথায় পড়ে? যাতায়াতের মধ্যে পড়ে। তাহলে যাতায়াত হিসাব ডেবিট, খুচরা নগদান ক্রেডিট, যাতায়াত হিসাব ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। আমার কথাটা খেয়াল করো, অনেকেই নগদান হিসাব ক্রেডিট লিখে আসো, কারণ নগদান হিসাব ক্রেডিট লেখার অর্থ হলো প্রধান ক্যাশিয়ার থেকে টাকাটা পরিশোধ করা। প্রধান ক্যাশিয়ার তো পরিশোধ করবেন না, কে করবেন? খুচরা ক্যাশিয়ার করবেন, কারণ প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে টাকা দিয়ে দিয়েছেন এই খরচটা করার জন্য, সেই জন্য খুচরা নগদান হিসাব ক্রেডিট হবে। তারপরে 8 তারিখে যাবে পার্সেল খরচ। পার্সেলটা কোথার মধ্যে পড়বে? ডাক ও তারের মধ্যে। তাহলে 8 তারিখে জাবেদা হবে কি? ডাক ও তার ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট, ডাক ও তার ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। এবং 15 তারিখের লেনদেনের জাবেদা দিতে বলছে। চা পাতা ও চিনি ক্রয়, এটা কোন খাতের আওতাধীন? আপ্যায়ন খাতে পড়বে। তাহলে জাবেদা হবে আপ্যায়ন হিসাব ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। তোমরা মনে রাখবা এই খুচরা নগদান বইতে মূলত 2 ধরনের জাবেদা আছে। একটা হলো যখন প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে অগ্রদত্ত টাকা দেয়, তখন জাবেদা হলো খুচরা নগদান ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যখন খুচরা ক্যাশিয়ার তার খরচগুলি সম্পন্ন করেন, তখন খুচরা নগদান ডেবিট, খরচের খাত, সংশ্লিষ্ট খরচের খাত ডেবিট, খুচরা নগদান ক্রেডিট, খুচরা নগদান ক্রেডিট। তাহলে যখন অগ্রদত্ত টাকা পাওয়া যায় তখন খুচরা নগদান ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যখন খুচরা খরচ সম্পন্ন হয় তখন খরচের খাত, যেই খাতে সম্পন্ন হবে খরচের খাত ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। এই হলো আমাদের খুচরা নগদান সম্পর্কে জাবেদা। তা আমাদের একটি বহুগড়া খুচরা নগদান বই প্রস্তুত করে দিতে বলেছে। আমরা একটা খুচরা নগদান বই বহুগড়া বা বিশ্লেষণাত্মক
খুচরা নগদান বই করব। এর জন্য আমাদেরকে বোর্ডে জায়গা করতে হবে। তো বোর্ডে জায়গা করতে হলে আমরা একটা কাজ করি, এই 5টা আমার এখানে এই অঙ্কের মধ্যে দেখবা এই 5টি খাত সবগুলি আছে কি না। থাকলে সবগুলি থাকবে, অনেক সময় দেখা গেছে এই খাতটা থাকে না, তখন আমরা 4টা খাত হয়। হ্যাঁ, অনেক সময় এই খাতও থাকে না, তখন 3টা খাত হয়। কিন্তু এই 3টা কিন্তু প্রধান খুচরা ক্যাশিয়ার খুচরা খরচের প্রধান খাত। আমার এখানে 5টা খাত সবগুলিই আছে, সবগুলি আসবে। তো এইটুক জায়গার মধ্যে একটা খুচরা নগদান বই হবে না। তাহলে আমরা কি করতে পারি, প্রশ্ন তো অঙ্ক যখন করব প্রশ্ন তো আমাকে দেখতে হবে না। প্রশ্ন না দেখে তো অঙ্ক তো করা যাবে না, প্রশ্নও দেখতে হবে, অঙ্কও করতে হবে। কি করতে পারি আমরা, এই 3টা লেনদেন আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের এইটুক জায়গা খালি হলে আমরা একটা খুচরা নগদান বই করতে পারবো। জুনের 15 তারিখ কি ছিল, 20 তারিখ হইলে হবে। জুনের 20 তারিখ কি ছিল, এটা বাস ভাড়া প্রদান 20 টাকা, সরি 10 টাকা। আচ্ছা, এরপরে জুনের 25 তারিখ ইন্টারনেট চার্জ। ইন্টারনেট চার্জ এখন আধুনিক যোগাযোগ ইন্টারনেটের মাধ্যমে হয়, এর জন্য খুচরা খরচের ডাক ও তারের মধ্যে ইন্টারনেট চার্জটাই এখন সর্বাধিক সংগঠিত। জুনের 30 তারিখ বলেছে পিয়নকে বকশিস টিপ দেওয়া হয়েছে পিয়নকে 20 টাকা। তাহলে আমরা এই 3টা লেনদেন যদি মুছে ফেলি, আমাদের বেশ খানিকটা জায়গা আমরা পেলাম একটা খুচরা নগদান বই করার জন্য। আমরা এখন একটা খুচরা নগদান বই করতে পারছি। অগ্রদত্ত বা বহুগড়া খুচরা নগদান বই, অগ্রদত্ত পদ্ধতিতে বহুগড়া বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। মূলত এখানে 5টি ঘর হবে, প্রধান 5টি ঘর। হয়নি, প্রাপ্ত টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নাম্বার, মোট প্রদান। দেখো এটা আমার প্রাপ্ত টাকা, টাকা প্রাপ্তির ঘর, এটা তারিখ। এই প্রথম একটা ছক দেখেছো যেখানে বাম পাশে তারিখের ঘর না থেকে তারিখের ঘরটা একটু ভিতরে। তারপরে বিবরণ, এরপরে এটা ভাউচার নাম্বার। খরচের জন্য আমাদের একটা ভাউচার সংরক্ষণ করতে হয়। ভাউচার হলো খরচের প্রামাণ্য দলিল। এটা মোট প্রদান, মোট যে টাকাটা খরচ হয়েছে মোট প্রদান। আর আমার এখানে এটি খুচরা খরচের বিশ্লেষণ মধ্যে আমার ততগুলা ঘর লাগবে, আমার এখানে খরচের যতগুলি খাত আছে, খুচরা খরচের বিশ্লেষণ। তা আমাদের খুচরা খরচের খাত এখানে 5টা সবগুলিই আছে। তাহলে আমাদের এই ঘরটাকে 5টা ঘর করতে হবে, 5টা অংশ করতে হবে। খুচরা খরচের বিশ্লেষণ, আমরা এটাকে 5টা অংশে ভাগ করব। প্রথমটা ছিল ছাপা ও মণিহারি, সংক্ষেপে লিখলাম মণিহারি। তারপরেরটা ছিল ডাক ও তার, তারপরেরটা যাতায়াত, আপ্যায়ন এবং সবশেষে বিবিধ। খুচরা খরচের প্রধান খাত 5টা সবগুলা খাত এখানে এসে গেছে। এটি একটি বহুগড়া বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। বহুগড়া খুচরা নগদান বই। বহুগড়া কেন? এখানে খুচরা নগদানের জন্য অনেকগুলি আলাদা আলাদা গড় করা হয়েছে। এটা কোন পদ্ধতিতে? অগ্রদত্ত পদ্ধতিতে। অগ্রদত্ত পদ্ধতি কি? খুচরা খরচের টাকা শুরুতেই প্রদান করা হলো অগ্রদত্ত পদ্ধতি। তা আমরা এই ইয়েগুলি বসাচ্ছি। দেখো, প্রথমে আমাদের 2019
জুনের 1 তারিখ। হ্যাঁ, আমাদের প্রধান ক্যাশিয়ার অগ্রদত্ত টাকার পরিমাণ 500 টাকা। মনে করো এই টাকাটা ধারাবাহিকভাবেই মে মাস থেকে এসেছে, জুনের আগের মাস মে মাস থেকে যদি ধারাবাহিকভাবে এই টাকাটা এসে থাকে তাহলে এটা আমার প্রারম্ভিক ব্যালেন্স বিডি। আর যদি এটা জুন মাসে গ্রহণ করে থাকে তাহলে লিখতে হবে নগদান হিসাব দিয়ে। আমরা মনে করলাম যে এটা ধারাবাহিকভাবে আমার মে মাস থেকেই আসছে ব্যালেন্স বিডি। আর যদি এই টাকাটা আমি জুন মাসেই গ্রহণ করতাম তাহলে এখানে লিখতাম নগদান হিসাব 500 টাকা। এদিকে প্রাপ্ত টাকা, হ্যাঁ ডেবিট ক্রেডিট আছে, এই 5টা ডেবিট ওই 5টা ক্রেডিট, এটা প্রাপ্ত টাকা। এই প্রথম একটা ঘর দেখছো, তারিখের ঘরটা একটু মানে তারিখ তো সবসময় বাম পাশে থাকে, এখানে এই প্রথম একটা ছক দেখলাম যেখানে আগে প্রাপ্ত টাকা তারপরে তারিখ বিবরণ। এরপরে আসো জুনের 3 তারিখ কি কাগজ ও কালি ক্রয়। এখানে আমরা লিখব যা আমার লেনদেনে লেখা আছে কাগজ ও কালি ক্রয়, এটা কত টাকা? 30 টাকা। হ্যাঁ, কাগজ ও কালি ক্রয় তুলে ফেলি আমরা। 5 নম্বরে আছে কি রিক্সা ভাড়া। রিক্সা ভাড়া আছে আমার 20 টাকা। হ্যাঁ, তারপরে আমার পার্সেল খরচ 8 তারিখে, পার্সেল খরচ আছে আমার 40 টাকা। তারপরে আমার 10 তারিখে ফটোকপি 10 টাকা। তারপরে চা পাতা ও চিনি ক্রয় 15 তারিখ, এইটা 25 টাকা। এছাড়া আরও 3টা লেনদেন ওই পাশে নিয়ে গিয়েছে। জুনের 25 তারিখ 20 তারিখ বাস ভাড়া প্রদান, এইটা ছিল 10 টাকা। হ্যাঁ, তারপরে ইন্টারনেট চার্জ 15 টাকা। এবং সবশেষে 30 তারিখে পিয়নকে বকশিস পিয়নকে বকশিস 20 টাকা। হ্যাঁ, এই প্রথমে আমরা একটা কাজ করি, এই খরচগুলি যোগ করি। খরচগুলি যোগ করলে কি হচ্ছে? 30, 50, 90, 100, 125, 135, 150, 170 যোগফল, এইটা 100 যোগফল 170 টাকা। এখন 2টা কাজ করতে পারে, 2টা কাজ করা যায় এই অপশানে। এই 100 খরচের জুন মাসে যে 170 টাকা খরচ হয়েছে এই খরচের টাকাটা খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ার থেকে গ্রহণ করে নিতে পারে, গ্রহণ করে তারপর ব্যালেন্স বের করতে হবে। অথবা আগে ব্যালেন্স বের করে ফেলতে পারে, পরে জুলাই মাসের 1 তারিখে গিয়ে ওই টাকাটা গ্রহণ করতে পারে। 2টা অপশান আছে। একটা অপশান কি এই খরচের টাকাটা আগে গ্রহণ করে পরে ব্যালেন্স বের করা, আরেকটা হলো খরচের টাকাটা গ্রহণ না করে ব্যালেন্স বের করা। খরচের টাকাটা গ্রহণ না করে ব্যালেন্স বের করলে ব্যালেন্স দাঁড়াবে কত? 500 থেকে 170 বিয়োগ গেলে 330 টাকা ব্যালেন্স হবে। যদি আমি এই 170 টাকা গ্রহণ না করে ব্যালেন্স করি তাহলে ব্যালেন্স সিডি হবে 330 টাকা। আর যদি আমি 170 টাকা গ্রহণ করে ব্যালেন্স করি তাহলে আমার ব্যালেন্স সিডি 500 টাকা বরাবরই আসবে। আমরা এই টাকাটা গ্রহণ করছি 30 তারিখে নগদান হিসাব দিয়ে প্রধান ক্যাশিয়ার থেকে খুচরা ক্যাশিয়ার খরচের টাকাটা নিয়ে নিল। এই খরচের টাকাটা নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পরে এখন 30 তারিখে আমরা ব্যালেন্স সিডি বের করব। ব্যালেন্স সিডি দেখো যোগ করলে কত হবে? 670। এই 670 আমরা উভয় পাশে লিখে ফেলি। 670
সেখান থেকে 170 যদি বিয়োগ দিই তাহলে ব্যালেন্স সিডি 500 হচ্ছে। এই খরচের টাকাটা আগে গ্রহণ করে ব্যালেন্স বের করলে ব্যালেন্সটা 500ই হবে। আর যদি খরচের টাকাটা গ্রহণ না করে, এটা গ্রহণ না করে ব্যালেন্স বের করতাম, তাহলে ব্যালেন্স সিটি 330 টাকা আসতো। আচ্ছা, এখন জুন মাসের পরের মাসটা কি? 2019। জুনের পরের মাসটা জুলাই। জুলাই মাসের 1 তারিখে আগের ব্যালেন্স সিডিটা জুলাই মাসে গিয়ে কি হবে? ব্যালেন্স বিডি কত টাকা? 500 টাকা ব্যালেন্স সিডি। হ্যাঁ, আমি আবার তোমাদেরকে আবার কথাটা বলছি যে যদি এই 170 টাকা খরচের টাকা গ্রহণ করে ব্যালেন্স বের করলে ব্যালেন্স 500 টাকাই হবে। আর যদি এই 170 টাকা গ্রহণ না করে ব্যালেন্স সিডি করতাম তাহলে এটা 330 টাকাই হইতো। তো এই হলো আমার এই অংশটাই আমার এখানে শেষ। তারপরে এই দিকে আমার হ্যাঁ এটি মূলত এটি মূলত খুচরা খরচের একঘরা খুচরা নগদান বই, যেটা এটা মূল অংশ। এই 5টা ঘর: প্রাপ্ত টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নাম্বার, মোট প্রদান আমরা জেটের বের করেছি। এখন খুচরা খরচের বিশ্লেষণগুলো কী হবে দেখো। এই 30 টাকা কাগজ ও কালি ক্রয় কোথায় বসবে? মণিহারিতে। এই 20 টাকা হলো রিক্সা ভাড়া প্রদান, কোথায় বসবে? যাতায়াতের মধ্যে বসবে। এই 40 টাকা কি? পার্সেল খরচ, কোথায় বসবে? ডাক ও তারের মধ্যে বসবে। এই 10 টাকা ফটোকপি কোথায় বসবে? মণিহারিতে বসবে। চা পাতা ও চিনি কয় 25 টাকা কোথায় বসবে? আপ্যায়নের মধ্যে বসবে। তারপরে বাস ভাড়া প্রদান 10 টাকা কোথায় বসবে? যাতায়াতের মধ্যে বসবে। হ্যাঁ, তারপরে ইন্টারনেট চার্জ 15 টাকা কোথায় বসবে? ডাক ও তারের মধ্যে বসবে। পিয়নকে বকশিস প্রদান 20 টাকা কোথায় বসবে? বিবিদের ঘরে বসবে। তাহলে দেখো প্রত্যেকটা খরচ কলাম ভিত্তিক খরচ কত হলো? মনিহারি পারপাসে খরচ হলো 40 টাকা। হ্যাঁ, আর এই ডাক ও তার পারপাসে খরচ হলো 55 টাকা। এবং যাতায়াতে খরচ হলো 30 টাকা। আর আপ্যায়ন বাবদ খরচ হলো 25 টাকা। এবং বিবিধ খরচ হলো 20 টাকা। এখন কি হবে বলো তো? এত ছোট ছোট লেনদেনগুলা খতিয়ানে তুললে খতিয়ানের আকার অনেক বড় হয়ে যাবে। এর জন্য ছোট ছোট লেনদেনগুলো খতিয়ানে না তুলে এগুলিকে খুচরা নগদান বইতে দেখানো হয়। তারা কি করে? এই খুচরা নগদ এই কলামের যোগফলগুলা খতিয়ানে তোলা হয়। মণিহারি খতিয়ানে 40 টাকা তুললেই হবে। কাগজও কালি ক্রয় করছে, ফটোকপি করছে, এগুলি প্রধান খতিয়ানে তোলার কোনো দরকার নেই। প্রধান খতিয়ানে মণিহারি বাবদ 40 টাকা তুললেই হবে। সেই জন্য আমরা এখানে লিখে থাকি যে প্রতিটি কলামের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তর করা হলো। প্রতিটি কলামের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তর করা হলো। হ্যাঁ, তো এই ছিল আমার একটা কি বহুগড়া বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। হ্যাঁ, কোন পদ্ধতি? এটি অগ্রদত্ত পদ্ধতিতে। হ্যাঁ, বহুগড়া বা খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে। এই 5টা ডেবিট ক্রেডিট আমরা এখানে ব্যবহার করি। হ্যাঁ, তারপরে কলামগুলো কি দেখতে হবে? কলামগুলো কি ছিল আমার? প্রাপ্ত টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, মোট প্রদান। এই 5টি হলো মূল বডি। হ্যাঁ, মূল অংশ। এরপরে বর্ধিত অংশ খুচরা খরচের বিশ্লেষণ। খুচরা খরচের বিশ্লেষণ কোনো একটা অঙ্কের মধ্যে যতগুলি খাত থাকবে এখানে ততগুলি কলাম করবে। যদি আপ্যায়ন খাতটা না থাকতো আমরা এখানে আপ্যায়নটা আঁকতাম না। যাতায়াতটা না থাকলে যাতায়াতটা আঁকতাম না। বিবিধ না থাকলে বিবিধ ঘরটা করতাম না। যতগুলি খাত ততগুলি করলাম। আমার এখানে 5টা খাত সবগুলি রয়েছে, এর জন্য 5টা খাত সবগুলি আমি এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, তো আমরা খুব স্বাভাবিকভাবেই জানি কাগজ ও কালি ক্রয়টা কি? এটা মোট প্রদানে আসবে, মণিহারিতে আসবে। রিক্সা ভাড়া মোট প্রদানে আসবে, যাতায়াতে আসবে। পার্সেল খরচ মোট প্রদানে আসবে, ডাক ও তারে আসবে। ফটোকপি মোট প্রদানে, প্রত্যেকটা টাকা মোট প্রদানে আসবে। মোট 170 টাকা প্রদান। উদ্বৃত্ত নির্ণয় করার সময় 2টা পদ্ধতি রয়েছে। একটা হলো এই 170 টাকা গ্রহণ করেছি আগে, তারপরে ব্যালেন্স বের করেছি।
আগে এই 170 টাকা গ্রহণ করে ব্যালেন্স বের করলে হবে কি, প্রারম্ভিক উদ্বৃত্ত যাই থাকবে সমাপনী উদ্বৃত্ত তাই আসবে। আর যদি আমি এই টাকাটা, এই গ্রহণের টাকাটা না করে ব্যালেন্স বের করতাম, এখানে ব্যালেন্স সিডি 330 টাকা আসতো, এবং সেই ব্যালেন্স সিডিটা এখানে ব্যালেন্স বিডি 330 টাকা আসতো। এখানে জুলাই মাসের 1 তারিখ নগদান হিসাব দিয়ে, এই নগদান হিসাব দিয়ে এই লাইনটা 170 টাকা এখানে চলে আসতো, এখানে চলে আসতো। এই দুইভাবেই কি খুচরা খরচের যে নির্ণয় করা যায়। তো আশা করি খুচরা নগদান বই খুব সাধারণ একটা সাদামাটা জিনিস। হ্যাঁ, এটা আমাদের মাঝে মাঝে পরীক্ষায়ও এসে থাকে, আমাদের এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকা উচিত। আমি মনে করব আমার এই আজকের এই যে খুচরা নগদানে, আমি খুচরা নগদান বই কী জিনিস তোমাদেরকে বললাম, যেটি আসলে মূলত প্রধান নগদান বইয়ের একটি অংশ। প্রধান ক্যাশিয়ার তার কাজের চাপ কমানোর জন্য তার আওতাধীন কোনো কর্মচারীকে দিয়ে ছোট ছোট খরচের জন্য আলাদা একটা খাত করা হয়। হ্যাঁ, সেটাকেই বলে খুচরা নগদান বই, খুচরা নগদান বই। এবং এই জন্য প্রধান ক্যাশিয়ার শুরুতেই খুচরা ক্যাশিয়ারকে কিছু টাকা দিয়ে দেয়, যেটাকে আমরা বলি অগ্রদত্ত টাকা। সে অগ্রদত্ত টাকা থেকে সারা মাস খরচ করা হয়। খরচ করার পরে মাস শেষে আবার প্রধান ক্যাশিয়ার থেকে প্রয়োজনীয় টাকাটা গ্রহণ করা হয়, এবং কোন পারপাসে কত টাকা খরচ করা হয়েছে সেই টাকাটাই আমাদের প্রধান খতিয়ানে, মূল খতিয়ানে তোলা হয়। অর্থাৎ আমি যখন আমার প্রতিষ্ঠানে খতিয়ান প্রস্তুত করব, মনিয়ারি খতিয়ান, সেই মনিয়ারি খতিয়ানে আমার কাগজ কালি ক্রয়, ফটোকপি 10 টাকা, এগুলি লেখার দরকার নেই। আমি মাস শেষে মনিয়ারি খতিয়ানে 40 টাকা লিখলেই হবে। রেফারেন্স হলো খুচরা নগদান বই থেকে, নয় থেকে। এইভাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এর সাথে আমরা জড়িত, এখানে আর কি কি হইতে পারে, এখানে তোমার জাবেদা চাইতে পারে। এই যে অগ্রদত্ত টাকা গ্রহণের জন্য জাবেদা চাইতে পারে, এটার জন্য জাবেদা বলছিলাম আমি কি, খুচরা নগদান ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর এই খরচগুলোর জন্য জাবেদা আছে, কাগজ ও কালির জন্য জাবেদা হবে মনিহারি ডেবিট, খুচরা নগদান ক্রেডিট, এইভাবে জাবেদাগুলো বলেছি। এই ছাড়া এখানে আর কি হইতে পারে, এখানে খতিয়ান চাইতে পারে, প্রয়োজনীয় খতিয়ান। যদি এই অঙ্ক থেকে আমাকে প্রয়োজনীয় খতিয়ান প্রস্তুত করতে বলতো, তাহলে কয়টা খতিয়ান হইতো, এই 5টা, যতগুলি খরচের কলাম ততগুলি খতিয়ান হইতো, খতিয়ান হইতো। হ্যাঁ, এই খতিয়ানগুলা প্রস্তুত করতে হতো। এই ছিল আমাদের খুচরা নগদান বই সম্পর্কিত আলোচনা। আশা করি এই রকম অঙ্ক তোমরা যখন আরও বেশি বেশি প্র্যাকটিস করবে, তোমরা বুঝতে পারবা এটা। এটা সাধারণ একটা বিষয়, জাস্ট একদিন একটু করে দেখলেই সবার ধারণা চলে আসবে। তো আজকে এখান পর্যন্তই, তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।